এক, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা আগামীকাল। আর ঠিক একই সঙ্গে এই সপ্তাহ পেরোতেই 21শে জুলাই ধর্মতলার শহীদদের জন্য যে স্মৃতি মঞ্চ তৈরি করা হয়, সেই মঞ্চ তৈরি করবার কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। খুঁটি পুজো দিয়ে এই মঞ্চ বাঁধার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপরে 80 ফুট দীর্ঘ মঞ্চ 3টে ধাপে তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ দুটো জনসভাতেই আসবেন, এটা একদম পরিষ্কার। এক জায়গা থেকে প্রধানমন্ত্রী, যেটা মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভা থেকে বিধানসভা ভোটের আগে বার্তা দেবেন এবং কার্যক্ষেত্রে দামামা বাজা শুরু হয়ে যাবে বিজেপির পক্ষে। সেখানে শুধুমাত্র এই রাজ্যের মানুষের জন্য বক্তব্য থাকবে না, দলীয় কর্মীদের সংহতি, দলীয় কর্মীদেরকে প্রতিশ্রুতি এবং এবার তৃণমূলের বিসর্জন, যেটা শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর থেকে বলছেন, এই বক্তব্যের নিরিখে নিশ্চিতভাবে প্রধানমন্ত্রীর ব্যাখ্যা এবং পর্যালোচনা এবং আলোচনা তার বক্তব্যের আকারে সামনে উঠে আসবে। তার জন্য চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে দুর্গাপুরে এবং সেখানে দলীয় কর্মীরা কাজ করছেন, দিনরাত এক করে মাঠ প্রস্তুতির কাজ চলছে। আর অন্যদিকে শহরের মেগা সভা, যেটা শহীদ দিবস উপলক্ষে তৃণমূল পালন করে থাকে, যারা বিশ্লেষক, রাজনৈতিক সমালোচক এবং আলোচক, পর্যবেক্ষক, তারা বলছেন যে 21শে জুলাই কিন্তু কার্যত এবার 2026-এর বিধানসভা নির্বাচনের আগে শেষ শহীদ দিবস পালন কলকাতার সভা। কাজেই এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু এই সভাতে লক্ষাধিক মানুষের উপস্থিতি হয় এবং মিডিয়ার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গের মানুষ, প্রায় 10 কোটি মানুষের কাছে নেত্রীর বক্তব্য, ভাষণ পৌঁছয়, তো কাজেই সেটাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রীর পক্ষ থেকেও একটা বার্তা থাকবে। এবার এই দুই বার্তার মধ্যে, অর্থাৎ দুই মুখ্যত এবারকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুই যে যুযুধান রাজনৈতিক দল, তাদের মধ্যে যুক্তি তর্কের লড়াই, আলোচনা সমালোচনার লড়াইটা থাকবে, এটা খুব স্বাভাবিক। তবে সাধারণ মানুষের যে সমস্ত ডিমান্ডগুলো, সাধারণ মানুষের যে সমস্ত চাহিদাগুলো, সেগুলো উভয় শিবির থেকে পূরণ করবার কথা কতটা বলা হবে, সেদিকে সাধারণ মানুষের নজর থাকবে। রাজনৈতিক নেতারা তাদের কথা নিশ্চিতভাবে বলবেন, সেটা তৃণমূলের পক্ষেও বলবেন মুখ্যমন্ত্রী, মানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদীও বলবেন। কিন্তু সাধারণ মানুষের যে দাবিগুলো, সেগুলো পূরণ করবার কথা কে কিভাবে বলবেন, সেদিকে সাধারণ মানুষের নজর থাকা উচিত এবং সেই কারণের জন্য দুটো অনুষ্ঠানেরই সরাসরি সম্প্রচার ক্যালকাটা নিউজে আপনারা চোখ রাখবেন, যেখানে আপনাদের কথা কোথায় কোন জননেত্রী বা জননেতা বলছেন, সেদিকে আপনাদের নিশ্চিতভাবে নজর থাকবে এবং আপনাদের বিচার বিশ্লেষণ দিয়ে কোন রাজনৈতিক দল আপনার কাছে প্রিয় বা অপ্রিয়, সেটা আপনারা নির্বাচিত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন যেটা মুখ্যত আমরা এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতেই পাচ্ছেন টিভি স্ক্রিনে, দুর্গাপুরের এটা হচ্ছে সভার যে স্থল, সেখানকার ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং এখানে প্রায় লক্ষাধিক বিজেপি কর্মী সমর্থক তারা আসবেন। আর অন্যদিকে কলকাতার শহীদ দিবসের মঞ্চেরও ছবি আমরা দেখাচ্ছি। এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হচ্ছে দুর্গাপুরের ছবি। আমরা দেখতে পাচ্ছি বিরাট করে মঞ্চ তৈরি করা হয়েছে যাতে বৃষ্টির জন্য সমস্যা না হয়, কারণ আপনারা জানেন যে ক্রমাগত বৃষ্টির একটা ভ্রুকুটি রয়েই গেছে। সেই কারণের জন্য পুরো ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মঞ্চ। নিরাপত্তার বিষয়টা দেখছেন, নিরাপত্তা রক্ষীর আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আসার আগে 24 ঘন্টা আগে থেকেই সেটা প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা রক্ষাকারী দল তাদের হাতে চলে আসে। কাজেই সেখানে দেখুন একদম সয়েল টেস্ট থেকে শুরু করে স্নিফার ডগ দিয়ে বিভিন্ন এলাকা একদম রীতিমতো খুঁটিয়ে পরীক্ষা করবার কাজ চলছে। সেই ছবিও দেখতে পাচ্ছেন। রাজ্য এবং কেন্দ্রের স্পেশাল টিম তারা প্রধানমন্ত্রীর সভাস্থল রুটিন ওয়াইজ যে চেক করার কথা, সেই কাজটা তারা করছেন। এটা খুব স্বাভাবিক ছবি। আরেকটা যেটা কথা আপনাদেরকে বলে রাখি, যে বিজেপি কর্মীরাও এই প্রধানমন্ত্রীর সভাকে কেন্দ্র করে অত্যন্ত তারা উৎসাহী, কারণ সকালবেলায় আমাদের প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত জানাচ্ছিল যে সারা দুর্গাপুর জুড়ে ফ্লেক্স, ব্যানার, পোস্টার, হোর্ডিংয়ে ছেয়ে ফেলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় যে পতাকা সেটা লাগানো হয়েছে। কাজেই কর্মীরাও উৎসাহিত এবং যেটা মনে করা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী উপস্থিত হবেন কালকের প্রধানমন্ত্রীর সভায়,
সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ আরও বিজেপির নেতারা, সঙ্গে দিলীপ ঘোষও থাকবেন। তবে দিলীপ ঘোষ নিজে বলেছিলেন যে আমি আমন্ত্রিত নই, আমি সাধারণ মানুষের সঙ্গে থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবো। আমি চলে যাব প্রীতিশ বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতিশ, প্রস্তুতি তো আমরা তুঙ্গে দেখতে পাচ্ছি, মোটামুটি কালকে কিরকম ভিড় হবে এবং বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রের যারা রয়েছেন কারা কারা থাকতে পারেন আগামীকালকের মঞ্চে, সঙ্গে কি বার্তা থাকবে প্রধানমন্ত্রীর? প্রীতিশ, দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল তিনি একটি প্রতিবাদ মিছিল করেছেন এবং সেখানে তিনি বাঙালিদের যেভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন রাজ্যে সেটা নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবং আগামীকালে প্রধানমন্ত্রীর যে সভা, যেটা দুর্গাপুরে হতে চলেছে, সেই সভাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এখান থেকেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা মনে করা হচ্ছে যে ভুয়ো ভোটার তালিকা নিয়ে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, তারা বারবার বলছেন যে এ রাজ্যের ভোটারদের মধ্যে, তালিকার মধ্যে একাধিক ভুয়ো ভোটার ভরে গিয়েছে। রোহিঙ্গাদের বারবার করে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদেরকে বেআইনি ভাবে এখানে রাখার বন্দোবস্ত করা হচ্ছে। সেটা রাজারহাট থেকে শুরু করে, রাজারহাট গোপালপুর থেকে শুরু করে, সল্টলেক থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই অভিযোগ বিজেপির পক্ষ থেকে একদম স্পেসিফিক্যালি তৃণমূলের বিরুদ্ধে করা হচ্ছে এবং তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম তুলে দিচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের পরিপ্রেক্ষিতে কালকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুয়ো ভোটার নিয়ে, এ রাজ্যের ভুয়ো ভোটার নিয়ে বা সর্বোপরি সারা দেশে যেভাবে অপারেশন সিঁদুরের আগে অর্থাৎ পেহেলগাঁওয়ের ঘটনার পর যেভাবে অনুপ্রবেশ রোখার জন্য, যেখানে কেন্দ্রীয় সরকারও কার্যত গুরুত্ব দিয়ে ভাবছিল এবং বিভিন্ন রাজ্যের সেই অনুযায়ী নোটিফিকেশন পাঠানো হয়েছিল, কোথায় কোথায় বাংলাদেশি বা যে সমস্ত পাকিস্তানি যারা লোকজন রয়েছেন তারা কোথায় আছে, অনুপ্রবেশ কতটা পরিমাণ রয়েছে, সে সমস্ত হিসেব নিকেশ যখন দিতে বলছিলেন, তখনও কিন্তু মনে করা হচ্ছে যে আগামীকালকে প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে স্পেসিফিক কিছু বার্তা অবশ্যই দেবে। এবং কারা কারা কালকে উপস্থিত থাকবেন, যেটা প্রশ্ন তুমি করলে দেবাশিস, সেটা বলা প্রয়োজন যে অবশ্যই মিঠুন চক্রবর্তী কেন্দ্রীয় নেতা, তিনি অবশ্যই উপস্থিত থাকবেন এবং যিনি রাজ্য বিজেপির নতুন সভাপতি হয়েছেন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, দীর্ঘদিনের পোস্ট খাওয়া রাজনীতিবিদ, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে রাজনীতি করার একজন মানুষ, দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করে এসেছেন। এ রাজ্য থেকে শুরু করে বিভিন্ন রাজ্য, বিভিন্ন সময় রাম মন্দির তৈরির ক্ষেত্রে করসেবক হিসেবে কাজ করা, সেই অভিজ্ঞতা শ্রমিক ভট্টাচার্যের রয়েছে এবং দলকে পুরনো যারা কর্মীরা রয়েছেন তাদেরকে সংঘবদ্ধ করার একটা চেষ্টা কিন্তু শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবং শ্রমিক ভট্টাচার্যকেও কিন্তু সংবর্ধনা দেওয়ার একটা কর্মসূচি কিন্তু অবশ্যই আগামীকালকে থাকবে এবং প্রধানমন্ত্রী তিনি নিজে, যেহেতু শ্রমিক ভট্টাচার্যকে দীর্ঘদিন ধরে চেনেন, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে, রাজনাথ সিং থেকে শুরু করে, লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে, মনমোহন, যারা মুরলী মনোহর যোশী থেকে শুরু করে, যারা পুরোনো দিনের যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন তারা প্রত্যেকে শ্রমিক ভট্টাচার্যকে কিন্তু চেনেন এবং সেই সংবর্ধনাতে কিন্তু উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী এবং সংবর্ধনা দেওয়া হবে শ্রমিক ভট্টাচার্যকে। এবং দিলীপ ঘোষ তিনিও কিন্তু আগামীকালকে সভায় উপস্থিত থাকবেন। এবং দুর্গাপুরে দেবাশিস একটা সংখ্যা আমি তোমাকে বলার চেষ্টা করবো। আলিপুর দুয়ারে প্রথম সভা করেছিলেন অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দুদিনের মধ্যেই কিন্তু অমিত শাহ তিনি রাজ্যে এসেছিলেন, নেতাজি ইন্দ্রের সভা করেছেন। এবং এবারে দুর্গাপুর কেন বেছে নেওয়া হলো এবং আলিপুর দুয়ারেও কিন্তু কেন বেছে নেওয়া হয়েছিল তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গিয়ে আলিপুর দুয়ার বিজেপির একটা বরাবরই একটা শক্ত ঘাঁটি। 2019-এর যে লোকসভা নির্বাচন যদি তুমি দেখো, তাতে করে তার আগে যদি তুমি দেখো 2014-র যে ইলেকশন, সেখান থেকে কিন্তু এই উত্তরবঙ্গ থেকে একটি আসন কিন্তু বিজেপির বরাবরই এসেছে, লোকসভা আসন। এবং তারপরেও কিন্তু 2019-এর ইলেকশন আমরা দেখেছি, তারপর 2021-এর বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, আবার 2026 বিধানসভা নির্বাচন। আলিপুরদুয়ার বরাবরই বিজেপির কাছে একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এটা যেরকম গুরুত্বপূর্ণ। এবং দুর্গাপুরকে কেন বেছে নেওয়া হলো, 2024-এর যদি তুমি লোকসভা নির্বাচন দেখো, তাতে করে 2024-এর লোকসভা নির্বাচনে এই দুটি আসন, অর্থাৎ যদি তুমি দুটি লোকসভা কেন্দ্র যদি তুমি ধরো, একটা দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর এবং একটা হচ্ছে আসানসোল, এই দুটি লোকসভা কেন্দ্র যেটি 2019-এ কিন্তু বিজেপির হাতে ছিল, একজন এস আলুওয়ালিয়া ছিলেন এবং আসানসোলে তিনি একজন সাংসদ ছিলেন যিনি বাবুল সুপ্রিয়, এই দুজন। কিন্তু 2024-এ এসে সেই আসন কিন্তু তারা হাতছাড়া হয়ে যায়, অর্থাৎ বিজেপির হাতছাড়া হয়ে যায়। এবং অন্যদিকে এইটি লোকসভা কেন্দ্রে যদি 14টি বিধানসভা কেন্দ্র হিসেবে তোমাকে ধরি, তাতে করে কিন্তু 14টি বিধানসভার মধ্যে 3টি বিধানসভায় কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নিজের এক্সপ্রেস হয়েছে, অর্থাৎ আসানসোলে 2টি বিধানসভা কেন্দ্র, আসানসোল লোকসভা কেন্দ্রে 2টি বিধানসভা কেন্দ্র এবং অন্যদিকে বর্ধমান দুর্গাপুরের একটি লোকসভা কেন্দ্র, বিধানসভা কেন্দ্র যেটি হচ্ছে দুর্গাপুর বিধানসভা কেন্দ্র, লক্ষণ গড়ুই যিনি বিধায়ক রয়েছে। অর্থাৎ এই 14টির মধ্যে 3টি বিধায়ক কিন্তু তারা পেয়েছেন এখনো পর্যন্ত। এবং আর বাকি যে কটি 14টির মধ্যে যে 3টি বাদ দিয়ে আর যে কটি বিধানসভা কেন্দ্র থাকে, সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত 2য় স্থানে রয়েছে।
অর্থাৎ এই দুর্গাপুর লোকসভা কেন্দ্র বলো, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র বলো বা আসানসোল লোকসভা কেন্দ্র বলো, এই দুটোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তার অন্যতম কারণ হচ্ছে বিজেপির এখানে আশানুরূপ ফল হতে পারে 2026 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই দুর্গাপুরে আগামীকাল সভা করবেন এবং অবশ্যই রাজ্যের দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছেন, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই সমস্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেয় সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয় রয়েছে। একেবারে ধন্যবাদ প্রীতিশ। আমরা যেখানটা শুনছিলাম প্রীতিশ যেটা ব্যাখ্যা করছিলেন যে বিজেপির অবশ্যই নতুন এবং পুরনোর একটা সংমিশ্রণ থাকবে। পুরনো কর্মী যারা হয়তোবা দলের প্রতি খানিকটা বিরাগভাজন হয়েছিলেন তাদেরকে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুরু করেছেন, সেই জায়গাটা নতুন করে দেখা হবে। শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়ার একটা ব্যবস্থা থাকছে এবং সঙ্গে দুর্গাপুর ওই আসানসোল লোকসভা অঞ্চলে যাতে আবারও বিজেপি তার 19-এর রেজাল্টের পুনরাবৃত্তি করতে পারে, অর্থাৎ আবার সেখানে ভালো ফল করতে পারে, বা যে সমস্ত বিধানসভাগুলি হাতছাড়া হয়েছে সেগুলো যাতে ফেরত নিয়ে আসা যায়, সেই কারণের জন্যই প্রধানমন্ত্রীর সভাস্থল কিন্তু আলিপুরদুয়ারের পর দুর্গাপুরে বাছা হয়েছে। স্ট্র্যাটেজিক্যাল কিছু পলিটিক্যাল অ্যানালিসিস এবং যার ভিত্তিতেই এই জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে বলে প্রীতিশ আমাদেরকে ব্যাখ্যা করছিলেন। প্রচুর মানুষ উপস্থিত থাকবেন এবং খুব স্বাভাবিকভাবে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা থাকবে। এটা যেরকম থাকবে, আপনারা জানেন যে গতকাল রাজ্যের শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের যুগ্ম সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের প্রথম সারির রাজ্য নেতারা তারা রাস্তায় নেমেছিলেন বাংলা এবং বাঙালির উপরে নানানভাবে বিভিন্ন রাজ্যে যে অন্যায় অবিচার হচ্ছে তার প্রতিবাদ জানানোর জন্য। এখানে যেটা আমরা খুব পরিষ্কার যেটা বুঝতে পারছিলাম যে ভুয়ো ভোটার বাছাই করবার কাজ একটা শুরু করতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, অর্থাৎ 26-এর আগে হতে পারে এরকমটা বাস্তব, এখনো পর্যন্ত ডিক্লারেশন নেই যে জাতীয় নির্বাচন কমিশন তারা বিহার মডেলেই ভোটার বাছাই পর্ব শুরু করবে এবং সেটা খুব দেরি নয়, আগামী আগস্ট মাস থেকেই এটা শুরু হতে পারে। অর্থাৎ তার আগে এই যে ভুয়ো ভোটার এবং ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারদেরকে বেছে বার করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার বিষয়ে একটা ভুল রাজনৈতিক বার্তা দেওয়া হচ্ছে বলে বিজেপি মনে করছে, বিজেপি রাজ্য নেতৃত্ব মনে করছে এবং অবশ্যই তারা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন। সেখানে প্রধানমন্ত্রী আসার পর প্রধানমন্ত্রী এই ভুয়ো ভোটার বাছাই প্রক্রিয়ার পেছনে কোন যুক্তিযুক্ত কারণ রয়েছে সেটা হয়তো ব্যাখ্যা করতে পারেন, এরকম একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে দিলীপ ঘোষ যাকে নিয়ে বহু প্রশ্ন উঠছিল, কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি আসার পর দিলীপের সঙ্গে বরফ খানিকটা গলেছে দলের। দিলীপ দলের কাছাকাছি হয়েছেন, এমনকি শুধু দলের কাছাকাছি নয়, কলকাতা লবি নয়, দিলীপ দিল্লিতেও গেছেন এবং সেখানে এয়ারপোর্টে নেমে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান বিষয়ে টার্গেট করেছেন রাজনৈতিকভাবে। সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় দিলীপ আরেকটা বিতর্ক তৈরি করলেন যে তিনি মঞ্চে থাকার আমন্ত্রণ পাননি। ওখানকার যারা কর্মী সমর্থক তারা দিলীপকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আগামীকাল তিনি দুর্গাপুরের সভায় সাধারণ মানুষের সঙ্গে বসে প্রধানমন্ত্রীর সভা দেখবেন। কি বলেছিলেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের, শুনুন। মঞ্চে কাকে দেখা যাবে এটা আমি বলতে পারবো না, এটা পিএমও থেকে বলবে, ওরা ঠিক করে কে যাবে। রাজ্য নেতৃত্ব থেকে কি চিঠি দিয়েছে? না না, কোনো চিঠি পিঠি যাবেন? ভেবেছি তো যাবো, দেখি। তাহলে দাদা আপনি যদি মানে দর্শকের সামনে বসেন পুরোনো তাহলে কোথায় রাজ্য নেতৃত্ব কোথাও অস্বস্তিতে পড়বে নিশ্চয়ই। আমি কি করবো তাহলে? কি আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে যাবো না কখনো? দেখা যাক, সে তো সময় আছে এখন। আর এই বিষয়ে কুণাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর কোনো আলাদা রাজনৈতিক তাৎপর্য বা প্রভাব নেই, কারণ তারা বারবার রাজনৈতিক পর্যটকের মতো ডেলি প্যাসেঞ্জারি করেছেন এবং বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু প্রধানমন্ত্রীর এই আসার ক্ষেত্রে আমরা দুটো বাড়তি কথা বলছিলাম। এক, আবার খালি হাতে আসা, শুধু কথা। বাংলার প্রাপ্য টাকা কোর্টও তো দিয়ে দিতে বলেছে। বাংলার প্রাপ্য টাকা না দিয়ে আপনি যে এলাকায় সভা করবেন সেখানকার মানুষকেও তো 100 দিনের কাজ করিয়েছেন, টাকা দেননি, আবাসের টাকা দেননি, বাংলার মোট 1,70,000 কোটি টাকার বেশি দেননি। ফলে শুধু মুখের কথা নয়, আমরা চাই খালি হাতে না, বাংলার অধিকার, বাংলার বকেয়া বাংলাকে দেওয়া হোক। আর দুই, সম্প্রতি বাংলার বিরুদ্ধে যে আরো চক্রান্ত, বাংলা ভাষা, যারা ভারতীয় বাংলা ভাষার কথা বলছেন তাদের গায়ে বাংলাদেশি তকমা লাগিয়ে হ্যারাস করা, অ্যাটাক করা,
এটা চলতে পারে না। অর্থাৎ হিন্দুদের উপরে এনআরসির নোটিশ, আর বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে সেখানে আপনারা বিদেশি তকমা লাগাচ্ছেন। আরে রোহিঙ্গা, বাংলাদেশি, বিএসএফ তো আপনাদের হাতে, আপনারা কেন আটকাতে পারছেন না? ত্রিপুরায় কি করে ঢুকছে ওরা? আপনাদের ব্যর্থতা। ফলে বাংলা ভাষীদের উপর যে অত্যাচার চক্রান্ত চলছে, প্রধানমন্ত্রীকে দুঃখ প্রকাশ করতে হবে।